ভগবান বুদ্ধের মাথায় কোঁকড়ানো যে বস্তুগুলো দেখা যায় সেগুলো আসলে কি? কেউ কেউ মনে করেন এগুলো বুদ্ধের চুল, আবার কেউ কেউ মনে করেন এগুলো শামুক। চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি এগুলো আসলে কি। ত্রিপিটকের বিনয় পিটকে প্রব্রজিত ভিক্ষু ভিক্ষুণী এবং অনাগারিকদের জন্য মস্তক মুন্ডনের কড়া বিধান রয়েছে। মস্তক মুন্ডন করার পর তা বর্ধিত হলে পুনরায় মুন্ডন করার নির্দেশ রয়েছে। এই নিয়ম সকল ভিক্ষু ভিক্ষুণী এবং অনাগারিকদের জন্য সমভাবে প্রযোজ্য। এ কারণে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণী এবং অনাগারিকেরা সবসময় মুন্ডিত মস্তক থাকেন। তাহলে ভগবান বুদ্ধের প্রতিবিম্বতে পেঁচানো চুল থাকার পেছনে কারণ কি হতে পারে? বুদ্ধের চুল কি আসলেই লম্বা ছিল? চলুন বিস্তারিত জেনে আসা যাক। আমরা সবাই জানি যে ভগবান বুদ্ধ ছিলেন ৩২ প্রকার লক্ষণসম্পন্ন মহামানব। কোন কর্মবিপাকের কারণে কোন লক্ষণটি সম্পন্ন হয়েছে সেটা পালি ত্রিপিটকের সূত্রপিটকের অন্তর্গত দীর্ঘনিকায়ের লক্ষণ সূত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে। যারা যারা এই ৩২টি লক্ষণ কী ছিল জানতে চান, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসবেন। তথাগত বুদ্ধ যখন কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তির অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন তিনি এই ৩২ প্রকার মহাপুরুষের লক্ষণ সম্পর্কে দেশনা করেছিলেন। বুদ্ধের ৩২ প্রকার লক্ষণের মধ্যে একটি লক্ষণ ছিল উষ্ণীষ শীর্ষ, অর্থাৎ মুকুট বা পাকড়ির মতো মস্তক। ভগবান বুদ্ধের মস্তকের উপরের অংশ ছিল কিছুটা উঁচু, যেটা দেখতে অনেকটা মুকুট বা পাকড়ির মতো। তথাগত বুদ্ধ বলেছিলেন যে, হে ভিক্ষুগণ, আমি যে বোধিসত্ত্ব অবস্থায় অনেক জন্ম পর্যন্ত সৎকর্ম করে এসেছি, অর্থাৎ কায়িক সুচরিত কর্ম, দান, শীল এবং উপসৎ আদি পালন করেছি, মাতা পিতা এবং অনাগারিক শ্রমণদেরকে সেবা করেছি, বয়োবৃদ্ধজনদেরকে সম্মান এবং অন্যান্য আরও অনেক প্রকার সৎকর্ম সম্পাদন করেছি, তথাগতের এই উষ্ণীষ হচ্ছে তার সৎকর্মসমূহের শ্রেষ্ঠত্বের প্রতীক। সেরকম সৎকর্ম করে আসা মহাপুরুষেরা এরকম উষ্ণীষ শীর্ষ সম্পন্ন হয়ে থাকেন। ভগবান বুদ্ধের অন্য একটি লক্ষণ ছিল ঊর্ধ্বাগ্র লোম, অর্থাৎ ভগবান বুদ্ধের লোমগুলো ছিল উপরের দিকে দণ্ডায়মান এবং ডান দিকে বাঁকানো, এবং প্রতিটি লোমকূপে একটি করে লোম গজাত। লোমকূপ বলতে যেই গর্তের মধ্যে লোম গজায় সেটাকে বোঝানো হয়। এই সম্পর্কে তথাগত বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, জন্ম জন্মান্তরে বোধিসত্ত্বরূপে আমি লোকদেরকে অর্থ সম্বন্ধিত কার্যকরী কথাই বলেছি এবং কার্যকরী নির্দেশই প্রদান করেছি। কখনো অনর্থকারী বাক্য বলিনি বা কর্ম সম্পাদন করিনি। এভাবে প্রাণীগণের হিতের জন্য এবং সুখের জন্য যারা ধর্মযজ্ঞ বা ধর্মত অনুশাসন করে থাকেন, তারা ঊর্ধ্বাগ্র লোম লক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন। ভগবান বুদ্ধের সাথে ব্রাহ্মণেরা যখন তর্ক করতে আসতেন, তারা বুদ্ধকে মুণ্ডিত সমন গৌতম বলে সম্বোধন করতেন, যেটা থেকে বোঝা যায় যে বুদ্ধের মাথায় কখনোই চুল ছিল না। কিন্তু বুদ্ধের মহাপরিনির্বাণের ৬০০ বছর পরে যখন আফগানিস্তানের গান্ধারে সম্রাট কনিষ্কের সময়ে বুদ্ধমূর্তি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, তখন বুদ্ধের ৩২ প্রকার লক্ষণ দেখাতে গিয়ে এই জাতীয় বুদ্ধ প্রতিবিম্ব নির্মাণ করা হয়। অর্থাৎ বুদ্ধের মাথার এই উঁচু অংশ দিয়ে বোঝানো হয় উষ্ণীষ শীর্ষ, অর্থাৎ উঁচু মস্তক, এবং মাথার মধ্যে যে পেঁচানো বস্তুগুলো দেখানো হয় সেগুলো বুদ্ধের ঊর্ধ্বাগ্র লোমকে নির্দেশ করে, এবং এগুলো আলাদা আলাদা করে পয়েন্ট করে দেখানোর কারণ এটাই যে বুদ্ধের একটি লোমকূপের মধ্যে একটি করে লোম গজাত, এটাকে বোঝানো। এই কারণে বুদ্ধের লোমগুলোকে আলাদা আলাদা পেঁচানো পয়েন্ট করে দেখানো হয়। মূলত আমাদের গায়ে যে লোমগুলো গজায়, প্রতিবিম্ব তৈরির সময় যদি সেভাবেই লোমকে দেখানো হয়, প্রতিবিম্বটি খুব একটা ভালো দেখাবে বলে মনে হয় না। এ কারণেই এই লোমগুলোকে প্রতীকী রূপেই মাথার মধ্যে এভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এগুলো কোনো চুল নয়, বরং লোমেরই একটি প্রতীকী। এভাবে লোমগুলোকে উপস্থাপন করা হলে অন্যান্য ৩০টি লক্ষণসহ বুদ্ধের মোট ৩২ প্রকার লক্ষণকে যেমন উপস্থাপন করা যায়, তেমনিভাবে বুদ্ধের প্রতিবিম্বকেও অন্য ভিক্ষুর প্রতিবিম্ব থেকে আলাদা করা সম্ভব হয়। অন্যথায় একসময় মুণ্ডিত মস্তক সম্বলিত বুদ্ধের প্রতিবিম্বও বিদ্যমান ছিল, কিন্তু গান্ধার শিল্পে এসেই বুদ্ধকে এভাবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে মথুরা সংস্কৃতিতে সেখানকার ভাস্কর্য শিল্পী বা চিত্রকারেরাও এই ধরনের প্রতিবিম্ব অনুসরণ করেছেন, যেটা আমরা এখনকার সময়ে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এটাই বুঝতে পারি যে বুদ্ধ নিজের জন্য কোনো আলাদা নিয়ম করেননি, বরং ভিক্ষুরা যেমন মুণ্ডিত মস্তকে থাকতেন, বুদ্ধও তেমন মুণ্ডিত মস্তকেই ছিলেন।
বুদ্ধের প্রতিবিম্ব নিয়ে প্রচলিত যেই ঘটনাটি বর্ণনা করা হয় এবং যেটা ত্রিপিটকের কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে একদিন গৌতম বুদ্ধ গাছের নিচে বসে ধ্যান করছিলেন। তিনি চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে সময় গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে সেটা বুদ্ধের নজরে পড়েনি। সময় যতই গড়াচ্ছিল ততই সূর্যের রশ্মি বুদ্ধের চুলহীন মাথায় পড়তে থাকে। সেই মুহূর্তে একটি শামুক গৌতম বুদ্ধের সামনে দিয়ে যাচ্ছিল। শামুক খেয়াল করল যে বুদ্ধ সেই প্রচণ্ড গরমে ধ্যান করছেন। যদিও তিনি গাছের নিচে বসেছিলেন, তবুও সূর্যের রশ্মিগুলি তার মাথার উপর পড়ছিল। শামুকটি ভেবেছিল এই প্রচণ্ড গরমে ধ্যানে মনোনিবেশ করা বুদ্ধের পক্ষে কঠিন হবে। দ্বিতীয়বার না ভেবেই শামুক বুদ্ধের মাথার উপরে উঠে বসে, এই ভেবে যে তার ঠান্ডা শরীরটি বুদ্ধের মাথার মসৃণ ত্বককে ঠান্ডা রাখবে। এভাবে অন্যান্য শামুকও প্রথম শামুককে অনুসরণ করে বুদ্ধের মাথার উপর গিয়ে বসে। শামুকের শীতল এবং স্যাঁতসেঁতে দেহগুলি কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহযোগিতা করেছিল। অতঃপর গরম তাপের কারণে শামুকের দেহ শুকিয়ে যায়। পরের সন্ধ্যায় যখন বুদ্ধের ধ্যান ভাঙল, তখন তিনি জানতে পারলেন যে 108টি শামুক তার মাথার উপরই ছিল। প্রত্যেকেই তাদের জীবন দিয়েছিলেন বুদ্ধের জ্ঞানার্জনের পথে বিঘ্নমুক্ত পরিবেশ তৈরি করতে। মূলত বুদ্ধের প্রতি প্রাণীর যেই ভালোবাসা, সেটাকে তুলে ধরতেই এই ধরনের প্রচলিত গল্পের সৃষ্টি, যেটা মোটেও সত্য নয়। আসল বিষয় হচ্ছে বুদ্ধের 32 প্রকার লক্ষণের মধ্যে উষ্ণীষ শীর্ষ এবং ঊর্ধ্বাগ্র লোম, এই দুইটাকে উপস্থাপন করতেই এই ধরনের বুদ্ধ প্রতিবিম্বের সৃষ্টি। পরিশেষে সবাইকে 3বার সাধুবাদ প্রদানের আহ্বান জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।